নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আমাদের যে বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী, যাকে পাপ্পু গান্ধী বলে বলা হয়, তিনি কোথায়? আপনারা কেউ খবর রাখেন? তার খবরাখবর কিন্তু পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝেই পাওয়া যায় না। কালকে উপরাষ্ট্রপতি শপথ গ্রহণ ছিল, তার শপথ গ্রহণে আমাদের যে পদত্যাগী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনিও এসেছিলেন, এবং তার আগে যত উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি এসেছিলেন, যারা বেঁচে আছেন, যারা এখনো সক্ষম আছেন, তারা প্রত্যেকেই এসেছিলেন। একমাত্র বিরোধী দলনেতা রাহুল গান্ধী নেই। তিনি তো কিছুদিন আগে মালয়েশিয়া থেকে ফিরেছেন। মালয়েশিয়া থেকে তিনি ফিরেছেন এই কারণে তাকে জোরাজোরি করা হয়েছিল। তিনি একটা অনুরোধ করেছিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে, তার যদি ডেটটা একটু পেছানো যায়, কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়ে ডেট পেছানো যাবে না, আপনাকে এই তারিখেই উপস্থিত হতে হবে, না হলে পরে উপস্থিত হতে পারবেন না। তা নির্বাচনের জন্য তিনি এসেছিলেন, এসে ভোট দিয়েছেন। ভোট দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে আবার হাওয়া। এই যে মাঝে মাঝে উনি যে কোথায় হাওয়া হয়ে যাচ্ছেন, সেটা নিয়ে একেবারে পুরো সারা ভারতবর্ষ তোলপাড়। বিশেষ করে রাজনৈতিক মহল খুব তোলপাড় হচ্ছে, তিনি মাঝে মাঝে কোথায় হাওয়া হয়ে যাচ্ছেন। আজকে থেকে নয়, এটা কিন্তু বহুদিন ধরেই চলছে। রাহুল গান্ধী পাপ্পুজি মাঝে মাঝে কোথায় হাওয়া হয়ে যান। রাত্রিবেলা 2টোর সময় প্রাইভেট জেট, তাতে করে হুশ করে পালিয়ে যান। বাড়ির লোকজন জানে কিনা ভগবান জানে, আমরা তো জানি না, কোনো প্রেস জানে না, তার যারা সিকিউরিটি আছে তারা জানে না, এমনকি গভর্নমেন্টের কোনো মহলই জানে না তিনি কোথায় গেছেন। তিনি ব্যক্তিগত ব্যাপারটায় এত লুকিয়ে ছুপিয়ে রেখে দেন যে কোনোভাবেই যেন কোনো মিডিয়া না জানতে পারে, আর কেউ না জানতে পারে তিনি কোথায় যাচ্ছেন। মাঝরাতে 2টোর সময় ফ্লাইট ধরে হাওয়া। এবার কোথায় গেছেন, কি করছেন না করছেন, কোনো খবরাখবর নেই। মাঝে মাঝে বিদেশে হয়তো দেখা গেল তিনি কোনো টিকিট কাউন্টারে ঘুরে বেড়াচ্ছেন, কোনো এতে, কখনো লন্ডনে, কখনো আপনার আমেরিকায়, কখনো ব্রিটেন, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন। এই যে সিকিউরিটি ল্যাবস যেটা আছে, সেটা নিয়ে এখন কিন্তু সরকার খুব চিন্তায় পড়েছে, এবং আমাদের যে যারা সিকিউরিটি যারা দেখে তারাও খুব চিন্তায় পড়েছে। এখন তার জেড প্লাস সিকিউরিটির লোকেদের তো সবসময় একেবারে 52 জন সুরক্ষা সবসময় কর্মী তার জন্য থাকে, কারণ তিনি যে ফ্যামিলি থেকে বিলং করছেন সেই ফ্যামিলির ইতিহাস তো খুব একটা ভালো নয়। তার দিদিমা ইন্দিরা গান্ধী, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তার বাবা রাজীব গান্ধী, তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এখন এই যে গান্ধী পরিবারের যে ইতিহাস, সেইখানে এখন যা রাজনৈতিক ডামাডোল চলছে, দেশকে অশান্ত করা সিআইএর যে একটা প্ল্যান চলছে, একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তটাকে সফল করতে গিয়ে এই যে বিদেশে উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন না, একা একা, কোনো সিকিউরিটি নেই, কেউ জানে না, দুম করে যদি একটা কিছু হয়ে যায় তাহলে পুরো দোষ এসে কিন্তু এই সরকারের ওপরে পড়বে, এবং দেখবেন সারা ভারতবর্ষ অস্থির হয়ে গেছে। সেটাকে একটা কিন্তু এরকম চান্স আছে, আজকে আমি বলে রেখে দিলাম, একটা চান্স আছে। যদি একটা অ্যাটেম্প হয়ে যায়, অ্যাসাসিনেশনের অ্যাটেম্প যদি হয়ে যায়, তাহলে তার দায়িত্ব কে নেবে? এখন সেটাকে যাতে সিকিউরিটির ঘাড়ে না পড়ে, সিকিউরিটি কি করেছে, সিকিউরিটি অথরিটি একেবারে কেন্দ্র সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা এর মধ্যে কিছু জানি না, আমাদের কিছু জানেন না, উনি নিজের মতো করে চলে যান, ইয়েলো বুকে কিচ্ছু লেখা হয় না। আমি খবরটা পড়ছি, আপনারা শুনুন, শুধু কয়েকটা লাইন পড়বো। না জানিয়ে বিদেশে রাহুল, নালিশ চিঠি সিআরপিএফ সুরক্ষাটা দেয়। কাউকে কিছু না জানিয়ে দুম করে বিদেশে চলে যাচ্ছেন রাহুল গান্ধী, জানাচ্ছেন না তার নিরাপত্তা রক্ষীদেরও। নিজের সুরক্ষার ব্যাপারেও রাহুলের মনোভাব অত্যন্ত গাছাড়া বলে চিঠি দিয়ে সতর্ক করলো সিআরপিএফ। তা থেকে বিজেপির প্রশ্ন, বিদেশে রাহুল এমন কি করতে যান, তিনি নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে যেতে চান না। পাল্টা কংগ্রেসের বক্তব্য, এসব চিঠি দিয়ে রাহুলকে ভয় দেখানো বা আটকানো যাবে না। বোঝো, সতর্ক করার জন্য বলা হচ্ছে, তাতেও কংগ্রেসের গায়ে জ্বালা হচ্ছে। এইবারে যখন কিছু হয়ে যাবে, একটা দুর্ঘটনা, তখন কংগ্রেস বলে সরকারের দায়িত্ব, এইটাই হবে, দেখবেন। আচ্ছা, আরো কি লিখছে শুনুন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে লেখা বুধবারের এই চিঠিতে সিআরপিএফ এর ভিভিআইপি নিরাপত্তার প্রধান
সুনীল জুন একটি তালিকা দিয়েছেন। রাহুল গত 30 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি ইটালিতে, 12 থেকে 17 মার্চ ভিয়েতনামে, 17 থেকে 23 এপ্রিল দুবাইতে, 11 থেকে 18 জুন কাতারে, 25 জুন থেকে 6 জুন লন্ডনে ও 4 থেকে 8 সেপ্টেম্বর মালয়েশিয়া ছিলেন বলে উল্লেখ করে জানানো হয়েছে চিঠিতে। এবারে বলুন, এই যে মালয়েশিয়া সফরটা আমি লাস্ট বললাম যেটা, এবারে আপনারা বলুন যে যদি এখন কিছু হয়ে যায়, এই যে এখন কংগ্রেস বলছে না যে কেন জানিয়ে যেতে হবে, তার ব্যক্তিগত ব্যাপার। আরে ব্যক্তিগত ব্যাপার অত কিসের আছে? মানে গন্ডগোলটা আছে ব্যক্তিগত ব্যাপার নিয়ে, সেটা বলতে অস্বীকার কোথায়? আমরা তো সবই জানি, বলি না সমাজ মাধ্যমে। যে সমস্ত জায়গায় উনি ঘুরে ঘুরে বেড়ান, সেই সমস্ত জায়গায় যাতে লোকে না জানতে পারে তার জন্য উনি কোনো নিরাপত্তা রক্ষী উনি নেন না, তাহলে পরে জানাজানি হয়ে যাবে। এইটা হচ্ছে আসল কারণ। এদিকে কংগ্রেস তো অত্যন্ত নোংরা খেলায় নেমেছে। কংগ্রেস কি করেছে, একটা এআই ভার্সন বার করেছে। এআই ভার্সন বার করে নরেন্দ্র মোদী তার মাকে নিয়ে একটা কুরুচিকর একটা ভিডিও তৈরি করেছেন, করে ছেড়ে দিয়েছেন বাজারে। এটা হচ্ছে কংগ্রেসের কালচার। এবার এআই কি আপনারা শুধু একমাত্র কংগ্রেস করতে জানে, আমরা করতে জানি না? সোশ্যাল মিডিয়া যারা কাজ করে 2-4 পয়সা খরচা করলে তারাও একটা এআই করতে পারে। আপনার যে পরদাদা হলো জওহরলাল নেহরু, তার সঙ্গে এডিউনা ম্যাডামের কি সম্পর্ক ছিল, সেটা নিয়ে যদি আমরা একটা এআই বানাই, সেটা কি খুব যুক্তিযুক্ত হবে? তখন তো রে 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 করে তেড়ে আসবেন, তখন তো আবার বলতে আসবেন না যে বাবা এরকম করেছে কেন, আমরা মামলা করব। কই এখন তো মোদিজি মামলা করছেন না। আর কতটা কুরুচিকর আপনারা পূর্ণ যে তার মাকে পর্যন্ত ছাড়ছেন না, যিনি 92 বছর বয়সে প্রয়াত হয়েছেন, তাকে পর্যন্ত আপনারা ছাড়ছেন না। আপনারা মা বাবাকে ছাড় দেন না, তাহলে পরে আপনারা দাদা পরদাদাকে কি ছাড় দেবেন? আপনার যে দাদু, তিনি কে? ফিরোজ গান্ধী। তিনি কে ছিলেন? তিনি তো ছিলেন পার্সি। তার এখনো তার কবরস্থান, পার্সি হিসেবে তার কবরস্থান এখনো এতে রয়েছে, আমরা এলাহাবাদে রয়েছে। এলাহাবাদে গেলে তার কবরস্থান পাওয়া যাবে। স্বীকার করেন না। 8 সেপ্টেম্বর ফিরোজ গান্ধীর জন্মদিন এবং 12 সেপ্টেম্বর ফিরোজ গান্ধীর মৃত্যুবার্ষিকী। এই দুটো দিনে কেউ একটা ফুলের গোছা নিয়ে গিয়ে তার কবরস্থানে দিলেন না। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিনও আপনারা মাঝে মধ্যে ওই আপনার এতে গিয়ে গান্ধী ময়দানে গিয়ে আপনারা গিয়ে শ্রদ্ধা দেখান। এই তো হলো আপনাদের কংগ্রেসি কালচার। আপনারা নিজের দাদা পরদাদাকে মানেন না, আপনারা তাহলে অন্যের মাকে আপনারা কি শ্রদ্ধা জানাবেন? কিন্তু আপনি যে বিদেশে মাঝে মাঝে দুমদাম করে চলে যাচ্ছেন না, এটা কিন্তু খুব মানে সন্দেহজনক। আর জানবেন এখন কিন্তু পরিস্থিতি খুব ঘোলাটে। এখন যদি সিআইএ একটা কোথাও একটা বাজে অ্যাটেম্প করে দেয় না, তাহলে পরে কিন্তু দেশের মধ্যে অবস্থা কিন্তু খারাপ হবে। আর সিআইএ সেটা চেষ্টাও করবে। আমি বলে রেখে দিলাম দর্শক, আপনারা দেখে নেবেন, এই চেষ্টাটা হয়তো যে কোনো দিন হতে পারে। কারণ ভারতবর্ষে আপনার রেজিম চেঞ্জ করার যে চেষ্টা, সেটা কিন্তু অনন্তকাল ধরে চলে আসছে এবং চলেও যাবে। কিন্তু পারে না কেন জানেন? পারে না একটাই কারণে, আজকে হয়তো আইপিএল জিতে গেল, ক্যান্সেল হয়ে গেল। কালকে দুর্গোৎসব, তারপরে নবরাত্রি, তারপর নবরাত্রি কেটে গেল, তারপরে 25 ডিসেম্বর আসছে। আমাদের 25 ডিসেম্বর আমাদের হিন্দু খ্রিস্টান সবাইকে আমাদের উৎসব পালন করতে হবে। তারপর 31 আমার বর্ষবরণ, তারপরে এসে গেল সরস্বতী পুজো, তারপরে এই করে আবার একটা আইপিএল শুরু হয়ে গেল। সেই আইপিএল নিয়ে উন্মাদনা, কোনো প্ল্যানই খাটছে না। মানুষকে একটা করে ডোজ দিচ্ছে, আর মানুষ তো একটা করে উৎসব আসছে, 140 কোটি লোক, দেশের লোক 80 কোটি তো যুব সমাজ, তারা উল্টো পথে চলে গেল। তার ডিপ স্টেটের কোনো কাজ কিন্তু হচ্ছে না। ফলে এমন একটা কিছু করতে হবে যাতে পুরো সমাজটা নড়ে যায় একেবারে। তাহলে এই যে ঘটনাগুলো আমি যেগুলো বললাম, তার যদি একটা প্রচেষ্টা হয় দুর্ভাগ্যজনকভাবে,
তার কতটা প্রভাব সরকারের ওপরে পড়বে, দেশের ওপরে পড়বে, আন্তর্জাতিক মহলের ওপরে পড়বে, রাহুল গান্ধী এবং কংগ্রেস তার জবাব দেবে? দেবে না। কিন্তু প্রশ্ন তোলার বেলা, আঙুল তোলার বেলা আঙুল তুলবে। এ ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে দর্শক, আমায় কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমি দেবো নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।